শুধুমাত্র শ্রেণী বৈষম্য না, বৈষম্য শুধুমাত্র রাজনৈতিক বৈষম্য না, এই বৈষম্য আমরা নারীরা যারা রাস্তায় নেমেছি এবং এই বৈষম্য আমরা দেখেছি যে নারীদের প্রতিও যেন কোনো রকমের বৈষম্য না হয়। কিন্তু 5ই আগস্টের পরপরই আমরা যখন ক্যাম্পাসে একটা কর্মসূচি করি, 9ই আগস্ট মেয়েরা রাত দখল করো, সেটা আমাদের ফেমিনিজম মুভমেন্টের একটা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা দেখি যে আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, তারপর মৌমিতা, ভারতে মৌমিতার ধর্ষণ বিরোধী কর্মসূচি ছিল। সেই দিন থেকেই বিশেষ করে 2-1টা মেয়ে, তার মধ্যে ইনক্লুডেড আমি, আমাদেরকে হঠাৎ করে এমনভাবে অনলাইনে বুলিং, ট্রলিং, স্লাট শেমিং, ডিহিউম্যানাইজিং করা হয়, এটা মানে কল্পনা করার মতো না যে একটা মানুষ হিসেবে কতটা স্ট্রং না হইলে এই জায়গাটায় আমরা দাঁড়ায় থাকতে পারি না, এবং আমাদেরকে রীতিমতো একটা সুইসাইডাল টেন্ডেন্সির দিকে ঠেলে দেওয়া হয়। এবং জুলাই ফ্রন্টলাইনার সাহসী নেত্রী, বাঘিনী কন্যা থেকে তারা হয়ে যায় স্লাট, বেশ্যা, পতিতা, তারপর অনেক কিছু। তো সেইখান থেকে আমার মনে হয় যে জুলাইটা আসলেই আমাদের ক্ষেত্রে মনে হয় যে নারীদের ক্ষেত্রে আসলেই অনেক বেশি হার্মফুল হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা নারীদের স্টেক চাওয়া শুরু করি, যেমন আমরা দেখেছি যে জুলাইয়ের পরে ছাত্র উপদেষ্টা হিসেবে বিশেষ করে 2জন পুরুষ উপদেষ্টা যায়, তখন আমরা ভয়েস রেইজ করি যে শুধুমাত্র পুরুষ কেন যাবে, নারী কোথায়? আমাদের আন্দোলনে কি নারীদের স্টেক ছিল না, নাকি নারীরা যোগ্য না? কোনটা বোঝাতে চাচ্ছেন? সেই জায়গা থেকে ভয়েস রেইজ করে যাচ্ছি, এবং সেই জায়গা থেকে মনে হয় যে নিজের সহযোদ্ধারাই তখন আমাদের বিরোধী হয়ে যায়, তখন আমাদেরকে ট্যাগিং করতে সহজ হয় আর কি। তারা ট্যাগ করা শুরু করে প্রথমত যেই দীর্ঘ ফ্যাসিস্ট আমলে যার বিরুদ্ধে লড়াই করেছি, যার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি সবসময় ক্যাম্পাসে, সেই তার দালাল হিসেবেই আমাদেরকে আখ্যায়িত করা হয়, এবং শুধুমাত্র নারী হিসেবে আমাদের পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন 3-4 জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে 3 জনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে 3টি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারা মোতাবেক তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে প্রকাশ পায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকে অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান শুরু করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:10 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারী বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:50 ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে এবং সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন প্রস্তুতের জন্য 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল
উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্যান্ডারিয়া থানায় যেহেতু উদ্ধারটা গ্যান্ডারিয়া থানা এলাকায় হয়েছে, সেখানে মামলাটা হয়েছে। এই ঘটনায় 2টি টরাস, এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়দাবাদ রেলগেটের এখানে। এই ঘটনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। সবাইকে ধন্যবাদ। মুহূর্তে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়, যেটার সব থেকে উজ্জ্বল এবং উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে আমরা দেখেছি নারীদের 50% এরা সামনের সারিতে ছিলাম বিধায় অ্যাপ্রিসিয়েট করতো। তাদের বক্তব্য হয়ে গেছে আমরা এখনো রাস্তায় কি করছি, এবং শুধুমাত্র কি করছি বিষয়টা তো খুব শালীন ভাষা। অনলাইনে হেড স্পিচ কিংবা কমেন্টগুলো আসলে এতটা শালীন থাকে না, এবং চাইলেও এরকম একটা আলোচনা সভার মধ্যে সেই শব্দগুলো কোট টু কোট আসলে উচ্চারণ করা আমার পক্ষে দুষ্কর। তো সেই জায়গা থেকে যদি বলি খুবই পরিচিত কিছু মুখ আছে যাদের সাথে তুলনা করে, যেমন বাংলার সালি লিওনি, বাংলার মিয়া খলিফা, বাংলার অমুক, বাংলার তমুক, লাইট, হ্যাংট্যাং, হাবিজাবি, এই ধরনের আসলে যে কমেন্টসগুলো করে, তারা মনে করে যে এই বিষয়গুলো এই মানুষগুলোর সাথে তুলনা করে তারা হয়তো বা আমাদের ভয়েসটাকে রোধ করবে কিংবা দামিয়ে দিবে। তো এখানে আরও একটা অভিজ্ঞতা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক বাস্তবতায়, যখন কোনো নারী সে নারীর সত্তার বাইরে গিয়ে যখন তার ভয়েস বা কণ্ঠটাকে পলিটিক্যালি কিংবা সচেতনতার জায়গায় নিয়ে আসে, কিংবা অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে সামনে নিয়ে আসে, তখন বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা এক্সিস্টিং সিস্টেম তাকে আর নারী হিসেবে কাউন্ট করে না, তখন তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউন্ট করে। এবং নারীদের ক্ষেত্রে সব থেকে বাজে বিষয় যেটা হচ্ছে, তাকে তার যোগ্যতা, তার ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে তাকে তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, এবং তাকে তার ড্রেস আপ, তার চলাফেরা, তার পার্সোনাল লাইফ নিয়ে জাজ করা শুরু করা হয়, যার ভুক্তভোগী আমাদের এখানে উপস্থিত বেশ কয়েকজন রয়েছে। তো আরেকটি অভিজ্ঞতা যদি বলি, এটা আসলে শুধুমাত্র আওয়ামী লীগকে আমরা দোষ দিতে পারবো না যে তারাই হচ্ছে আমাদের অনলাইনে নারীদেরকে